সুপ্রভাত বন্ধুরা, আজ আবার চলে এলাম একটা নতুন পর্ব নিয়ে। আর এই পর্বে আপনাদের নিয়ে যাব চোপতা ভ্যালি থেকে বদ্রীনারায়ণে, অর্থাৎ চোপতা ভ্যালি থেকে বদ্রীনারায়ণ যাওয়ার সমগ্র রাস্তার বর্ণনা আপনি পেয়ে যাবেন এই পর্বতে। আর এই রাস্তার উপর যা যা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যা যা দেখার জিনিস আছে, সেই সমস্ত কিছু আপনাদের তুলে ধরব এই ছোট্ট পর্বটির মাধ্যমে। আপনারা দেখতে পাবেন যে কীভাবে আমরা বদ্রীনারায়ণ পৌঁছালাম, কিভাবে আমরা বদ্রীনারায়ণ মন্দিরে পুজো দিলাম এবং বদ্রীনারায়ণ মন্দির দেখে আমরা কিভাবে পাশের মানাগ্রামে গেলাম এবং মানাগ্রাম থেকে ঘুরে এলাম, তার সমগ্র বর্ণনা কিন্তু আমার এই পর্বে থাকছে। তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এই পর্ব। আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আনব তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই বেল আইকনটিও কিন্তু অবশ্যই প্রেস করবেন। তাই আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই পর্ব। সকাল সকাল আমরা দেউড়িয়াতাল ট্রেক করে ফিরে এলাম আমাদের শালিগ্রামের হোটেলে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা রেডি হয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন অর্থাৎ বদ্রীনারায়ণের উদ্দেশ্যে রওনা দেব বলে। তাই আমরা দেখুন, এটা আমাদের গাড়ি। আমরা অলরেডি আমাদের সমস্ত কিছু মালপত্র প্যাকিং করে নিচ্ছি যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, কারণ গাড়িতে অনেকটা লং ডিস্টেন্স আমাদের এখন ট্রাভেল করতে হবে, কারণ প্রায় 160 কিলোমিটার মতো রাস্তা, অর্থাৎ 160 কিলোমিটার। অতএব এই 160 কিলোমিটার কভার করতে অন্ততপক্ষে 6-7 ঘন্টা লাগবেই, যেহেতু এটা পুরোটাই পাহাড়ি রাস্তা। তাই মালপত্র ঠিকঠাক মতো বেঁধে নেওয়াটাও কিন্তু একটা কর্তব্য। দেখুন, এইটাই আমাদের হোটেল ছিল, অর্থাৎ আমরা হোটেলের সমস্ত মালপত্র নিয়ে এগিয়ে চলে এলাম আমাদের প্রথম স্টপেজ, অর্থাৎ তুঙ্গনাথ মন্দিরের কাছে, অর্থাৎ চোপতা ভ্যালিতে। প্রচুর জ্যাম, কারণ এই জায়গাটা সব সময় জ্যাম থাকে। কারণ চোপতা ভ্যালি ঢোকার সময় এই যে প্রচুর গাড়ি থাকে এবং যে পর্যটকরা আসেন তারা এখানে নেমে চোপতা ভ্যালি ট্রেক শুরু করবেন। কি এমনিতেই চোপতা ভ্যালিটা কিন্তু খুবই একটা খুব ইম্পর্টেন্ট জায়গা এই উত্তরাখণ্ডের, কারণ উপরেই রয়েছেন তুঙ্গনাথজি মন্দির। তো আমরা গতকাল এখানে অলরেডি ট্রেক করে নিয়েছি, তাই আজকে আমরা ট্রেক করব না। আজকে আমরা সোজা বেরিয়ে চলে যাব একদম বদ্রীনারায়ণের উদ্দেশ্যে। দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে। যাই হোক, জ্যামটা ছেড়েও গেল, আমরা এগিয়ে চললাম। দেখুন ওই সামনে গতকাল কি এসেছিলাম, এখানে ট্রেক করেছিলাম সেই তুঙ্গনাথ মন্দিরে। এই দেখুন সামনে চলে এলাম, তুঙ্গনাথ মন্দিরের গেটের প্রায় কাছেই চলে এলাম। প্রচুর লাইন গাড়ি, সেটাই একটা চিন্তার বিষয়। দেখুন এই যে সামনে দেখা যাচ্ছে তুঙ্গনাথজি মন্দিরের গেট। গতকাল তো আমরা এখান থেকে আমরা ট্রেক করেছি এবং সেই ভিডিও আমার কিন্তু আপলোড করাই আছে, আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখন চললাম বদ্রীনারায়ণ। চোপতা থেকে এই যে বদ্রীনাথের এই যে রাস্তা, এই রাস্তার সিনিক বিউটি কিন্তু অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টোটাল রাস্তাটা কিন্তু খুব খুব সুন্দর। এবং দেখুন রাস্তার ডান দিকে গভীর খাদ আর বাঁ দিকে সুউচ্চ পর্বত, আর তার মাঝ দিয়ে আমরা চললাম। এটা একটা আলাদাই অনুভূতি। আমাদের এই যাত্রাপথ, অর্থাৎ এই প্রায় 160 কিলোমিটার যাত্রাপথে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জায়গার উপর দিয়ে যাব। যেমন এই পথেই পড়বে কিন্তু চামলি, যোশীমঠ। আমাদের ইচ্ছা আছে যে আজকের রাতটা আমরা কিন্তু
যোশীমঠে থেকে যাব। কারণ যোশীমঠ থেকে কিন্তু বদ্রীনারায়ণের রাস্তা খুবই কম, কিন্তু ওই রাস্তাটা এত ডেঞ্জারাস, অর্থাৎ ওই রাস্তায় এত ধসপ্রবণ যে রাত্রেবেলা যদি কোথাও ধসে আটকে যায় তাহলে কিন্তু আমাদের চরম বিপদ। তাই আজকে আমরা যতটা পারবো, মানে জানি না এখন কতদূর যেতে পারবো, তো যতটা পারবো যোশীমঠের কাছে পৌঁছে যাব বা যোশীমঠেই পৌঁছে যাব। তাহলে আজকে রাতটা যোশীমঠে আমরা থেকে যেতে পারবো। দেখুন, আমরা এগিয়ে চললাম, দুদিকে ঘন বন আর মাঝখান দিয়ে আমাদের রাস্তা। ধীরে ধীরে সন্ধেও হতে চলল প্রায়। দেখুন, সূর্যাস্তের আভা দেখা যাচ্ছে। আমরাও কিন্তু প্রায় চামলির কাছাকাছি চলে এসেছি। দেখুন, এটাই কিন্তু চামলির কাছে। দেখুন, নিচে চলছে কিন্তু আমাদের সঙ্গে রয়েছে অলকনন্দা নদী, নিচে অলকনন্দা বইছে, আর আমরা কিন্তু অলকনন্দা নদীকে আমাদের বাঁ দিকে রেখে আমরা কিন্তু এগিয়ে চললাম। এই রাস্তা সত্যি যেমন ভয়ঙ্কর তেমনি কিন্তু সুন্দর, অর্থাৎ সৌন্দর্য এবং ভয়ঙ্করতা দুটোই যেন একই সঙ্গে এই রাস্তায় কিন্তু উপভোগ করা যায়। ওই দেখুন, নিচে কিন্তু রয়েছে অলকনন্দা। দেখুন, নিচে সেই অলকনন্দা, অর্থাৎ গঙ্গা নদীর একটা প্রধান উৎস ধারা, এবং এটা কিন্তু ভারতবর্ষের উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের মধ্যে দিয়ে এটা কিন্তু প্রবাহিত হয়েছে। প্রায় 190 থেকে 195 কিলোমিটার পথ কিন্তু এই অলকনন্দা কমপ্লিট করে গিয়ে গঙ্গাতে গিয়ে মিশছে। কখনো রাস্তা খুব খারাপ, কখনো বা মসৃণ। যাই হোক, পাহাড়ে আসার আগে তো আমরা ধরেই নিই যে পাহাড়ের একটা নিজস্ব নিয়ম আছে। সেই নিয়ম যারা মেনে চলতে পারবে তারাই কিন্তু পাহাড়ে আসতে পারবে। কারণ পাহাড় তার নিজের রীতিনীতিতেই চলে, এবং আমাদের কিন্তু সেই রীতিনীতির সঙ্গে মানিয়ে নেওয়াই একান্তই কর্তব্য। ধীরে ধীরে সন্ধে হয়ে যাচ্ছে। দেখুন, এটা খুব সুন্দর লাগছে পরিবেশটা। দেখুন, সন্ধ্যের মুখে মুখে আমরা প্রায় চলে এলাম যোশীমঠের কাছাকাছি। দেখুন, দূরে দেখা যাচ্ছে হাতি পাহাড় বা হাতি পর্বত। এটা কিন্তু একটা 22,000 ফিট উঁচু একটা বিখ্যাত পর্বত। দেখুন, তার উপরে সূর্যের অস্তমিত সূর্যের আলোতে একদম অপূর্ব লাগছে। দেখুন, এই হাতি পর্বতকে আমরা প্রায় যোশীমঠের কাছে চলে এসেছি। তো সন্ধেও হয়ে গেছে, আর অপূর্ব আজকে এই দৃশ্যটা উপভোগ করলাম। হাতি পাহাড়ের ওপরে কিন্তু সূর্যের যে লাল কিরণ একটা মায়াবী পরিবেশের কিন্তু সৃষ্টি করেছে।
এখন আমরা যোশী মঠে রয়েছি। তো কালকে বদ্রীনাথ যাবার পথে অনেক রাত্রি হয়ে যায়, এখানে এই হোটেলে স্টে করে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পিছনে হোটেল, জায়গাটা দেখুন, আসাদুল জায়গা। গতকালকে রাত্রে সময়ের জন্য আমাদের গাড়ি রেডি। অসাধারণ পরিবেশ। যোশী মঠ ঢুকতেই এই হোটেলটি রয়েছে, আমরা এখানে রয়েছি। এবার আমরা আমাদের যাত্রাপথের প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু গাড়ি ছাড়ব এবং সোজা চলে যাব বদ্রীনারায়ণের কাছে। দেখুন, আপাতত আমরা এখান থেকে স্টার্ট করলাম। প্রথমেই চলে এলাম এই সেই নরসিংহ মন্দিরে। এই নরসিংহ মন্দিরের কিন্তু ইতিহাস আছে। এই নরসিংহ মন্দিরই কিন্তু সেই মন্দির যেখানে কিন্তু বদ্রীনারায়ণের শীতকালীন আবাস, অর্থাৎ অক্টোবরের পরে, অর্থাৎ দেওয়ালির পরে যখন বন্ধ হয়ে যাবে বদ্রীনাথ, তখন কিন্তু বদ্রীনারায়ণকে নেমে এখানেই নামিয়ে আনা হয়। এবং এই সুন্দর মন্দিরটির মধ্যে কিন্তু বদ্রীনারায়ণজি ওই শীতকালীন কয়েক মাস কিন্তু পূজিত হন। তারপর আবার যখন মন্দির খোলে, অর্থাৎ অক্ষয় দ্বিতীয়ার পরে, তখন কিন্তু আবার এখান থেকে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, সেই বদ্রীনারায়ণের আবাসস্থল অর্থাৎ নরসিংহ মন্দির, সেইটা দর্শনের জন্য আমরা এবার চলে এলাম। দেখুন, এইটাই সেই নরসিংহ মন্দির। খুব সুন্দর এই মন্দির, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, এবং এই মন্দিরটা কিন্তু পুরোটাই পাথরের। দেখুন, খুব সুন্দর এই মন্দির, এবং মন্দির চত্বরটিও কিন্তু খুব ভালো। আর এই মন্দির চত্বরে কিন্তু আরও কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে, কালী মন্দির, দুর্গা মন্দির, সেগুলো এই মন্দিরের চত্বরেই রয়েছে, অর্থাৎ পাশেই রয়েছে। তো আমরা এই মন্দিরটিকে দর্শন করলাম। নৃসিংহ মন্দির দেখে আমরা দুর্গা মাতার মন্দিরের দিকে চললাম। যোশীমঠ থেকে বেরিয়ে আমরা এবার এগিয়ে চললাম বিষ্ণুপ্রয়াগের দিকে। দেখুন, আমরা সেই বিষ্ণুপ্রয়াগের প্রায় কাছেই চলে এলাম। এই দেখুন, এই যে বৃষ্টি, এই বৃষ্টির বাঁ দিক দিয়ে চলে যাবে বিষ্ণুপ্রয়াগ হাইডাল প্রজেক্ট। আমরা এই বিষ্ণুপ্রয়াগে একটু দাঁড়ালাম, এখানে কিছু ব্রেকফাস্ট করে নেওয়ার ইচ্ছে ছিল, একটু চা কফি খেয়ে নিলাম, কারণ সকাল থেকে আমরা যোশীমঠ থেকে বেরিয়ে এসেছি, রাস্তায় কিছুই পাইনি এই বিষ্ণুপ্রয়াগে। তাই আমরা ভাবলাম যে আমরা একটু চা কফি খেয়ে নেব। এই বিষ্ণুপ্রয়াগ সেই জায়গা যেখানে উত্তাল ধৌলিগঙ্গা নদী প্রবল অলকনন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী ঋষি নারদ এখানেই ধ্যান করেছিলেন, এবং সেইখান থেকেই এর নাম বিষ্ণুপ্রয়াগ, এবং তিনি ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হয়েছিলেন। এই বিষ্ণুপ্রয়াগ একটি অতীব সুন্দর জায়গা। দেখুন কি সুন্দর এই ঝর্ণা, প্রাকৃতিক ঝর্ণা। দেখুন, অসাধারণ লাগবে এই জায়গাটি, খুবই ভালো লেগেছিল আমাদের। সব থেকে সেরা জায়গা এই জায়গাটি। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম বদ্রীনারায়ণের কাছে। আর রাস্তা বেশি নেই, খুব হলে হয়তো 15-20 কিলোমিটার রাস্তা বাকি আছে, কিন্তু রাস্তা এখানটা খুবই খারাপ। দেখুন, সেই ভয়ঙ্কর সুন্দর রাস্তা। এই রাস্তা যারাই এসেছে এই রাস্তা দিয়ে তারাই জানে কতটা ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তেই কিন্তু ওপর থেকে পাথর গড়িয়ে পড়ার কিন্তু খুবই চান্স। তাই এই রাস্তা রাত্রিবেলা কিন্তু পার করা উচিত না। আমাদের ড্রাইভারও তাই কিন্তু এই রাস্তা রাত্রেবেলা পেরোতে চাইল না, তাই তো আমরা থেকে গেলাম। না হলে তো আমরা গতকাল রাত্রেই কিন্তু আমরা চলে আসতে পারতাম। দেখুন কি সুন্দর, দেখতেই পাচ্ছেন ওপর থেকে কীরকমভাবে পাথর ক্ষয়ে নিচে নেমে এসছে, আর নিচ দিয়ে রাস্তা চলছে।
প্রায় কিন্তু এই রাস্তায় ধস নামে এবং রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। তাই আমরা কিন্তু একটু ভয়ে ভয়েই চললাম, কারণ যদি বাই চান্স কোথাও আটকে পড়ি তাহলেও কিন্তু সমূহ বিপদ। দেখুন, চলে এলাম ভ্যালি অফ ফ্লাওয়ার এবং হেমকুণ্ড সাহিব যাওয়ার সেই জায়গায়। অর্থাৎ এখান থেকেই কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার এবং হেমকুণ্ড সাহিবের যাত্রা শুরু হয়। তাই এই জায়গাটা খুবই বিখ্যাত জায়গা। দেখুন, এই দেখুন ভ্যালি অফ ফ্লাওয়ারের এই দিক দিয়ে নেমে চলে যেতে হবে ট্রেকিংয়ের। দেখুন हेमकुंड साहिब ट्रेकिंग एरिया है। पंजाबी लोगों का है ना। हाँ हाँ हाँ। कितना कितना ट्रेकिंग है, कितना टाइम लगेगा? 19 এই রাস্তার ডান দিকে কিন্তু এখন চলছে অলকনন্দা, আর বাঁ দিকে রাস্তা। কিছুটা পরেই কিন্তু অলকনন্দা চলে আসবে বাঁ দিকে, আমরা চলে যাব ডান দিকে। কিন্তু এই রাস্তাটা খুবই খারাপ। দেখুন, প্রায় নদীর কাছাকাছি আমরা চলে এলাম। অর্থাৎ অলকনন্দা নদী আর এই রাস্তা সম্পূর্ণ পাশাপাশি চলল। খুবই সুন্দর এই রাস্তা। এই দেখুন, এই ব্রিজ পেরিয়ে গেলাম। এইবার এই ব্রিজ পেরিয়ে যাওয়ার পরে অলকনন্দা নদী কিন্তু আমাদের বাঁ দিকে চলে আসবে। দেখুন, এবারে চলে এলো বাঁ দিকে। এই দেখুন অলকনন্দা চলল। সমগ্র রাস্তাতে কিন্তু আমাদের সঙ্গে থাকবে অলকনন্দা। অপূর্ব অপূর্ব এই দৃশ্য। দেখুন, ওই যে নিচে চললো অলকনন্দা নদী। এবার আমরা এগিয়ে চললাম হনুমান চটির দিকে। হ্যাঁ বন্ধুরা, এই হনুমান চটির পৌরাণিক কাহিনীটি আপনাদের বলে রাখি। যখন পঞ্চপাণ্ডব দ্রৌপদী হিমালয়ের বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন দ্রৌপদীর হাতে একটি সুন্দর পদ্ম ফুল এসে পড়ে। ফুলটির সৌন্দর্য ও স্বর্গীয় সুবাসে মুগ্ধ হয়ে দ্রৌপদী ভীমকে তার জন্য আরও ফুল আনতে বলেন। ভীম তার স্ত্রীর ইচ্ছা পূরণের জন্য ফুলের সন্ধানে বেরিয়ে পড়লেন। দীর্ঘক্ষণ ধরে তিনি অনেক খুঁজলেন, কিন্তু ফুলটি খুঁজে পেলেন না। থেকে থেকে তিনি এমন জায়গায় এলেন, সেটি ওই হনুমান চটি। সেখানে তিনি দেখলেন একটি বুড়ো বানর তার লেজ দিয়ে পথটি আটকে শুয়ে আছে। ভীম এগিয়ে গিয়ে বানরটিকে ভয় দেখানোর চেষ্টা করলেন, কিন্তু সব বৃথা। বানরটি তাকে বলল, এই পথে কোনো মানুষের যাওয়ার অনুমতি নেই। বুড়ো বানরটির কথায় ভীম বিরক্ত হয়ে সরে যেতে অনুরোধ করলেন। অনেক আলোচনার পরে বানরটি ভীমকে বলল, সে খুব দুর্বল, তাই তার লেজটিকে একটু সরিয়ে দাও। ভীম বানরটির লেজ ধরে সরানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন ভীম বুঝতে পারলেন যে কোনো সাধারণ বানরের সাথে সে লড়ছে না। এই বানরটি হচ্ছে হনুমানজি। তাই হনুমানজি তাকে শিক্ষা দেওয়ার জন্য এইখানে এই পরীক্ষাটি নিলেন। দেখুন, এই সেই মন্দির যে জায়গায় হনুমানজি ভীমের পরীক্ষা নিয়েছিলেন। এই সেই হনুমান চটি নামে বিখ্যাত। অপূর্ব সুন্দর এখানকার পরিবেশ। আপনারা অবশ্যই কিন্তু এখানে দাঁড়াবেন এবং হনুমানজিকে প্রণাম করে এগিয়ে যাবেন সোজা বদ্রীনারায়ণের পথে।
দেখুন প্রায় পৌঁছেই গেছি বদ্রীনারায়ণ ধাম, কিন্তু এই রাস্তাটা খুবই জ্যাম থাকে। দেখুন সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে এখানটায়। এই রাস্তাটা প্রায় কিন্তু খুবই জ্যাম হয়, কারণ এখানে এত গাড়ি রোজ আসে তার ঠিক নেই। আসলে এটা অ্যাকচুয়ালি টোল ট্যাক্স, অর্থাৎ বদ্রীনারায়ণের টোলের জায়গা। দেখুন আমাদেরকেও টোল দিতে হলো, এবং টোল দিয়ে আমরা ধীরে ধীরে বদ্রীনারায়ণের তে এগিয়ে চললাম। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে বদ্রীনারায়ণ মন্দির। আমরা আস্তে আস্তে কিন্তু টোল দিয়ে এগিয়ে চললাম, অর্থাৎ আমাদের যাত্রা সম্পূর্ণ। চলে এলাম আমরা বদ্রীনারায়ণ ধাম। অপূর্ব অপূর্ব সৌন্দর্য। এই স্থানের মাহাত্ম্য এবং সৌন্দর্য তা বলার অবকাশ রাখে না। চলে এলাম আমরা বদ্রীনারায়ণ ধাম। দেখুন প্রবেশ করছি বদ্রীনারায়ণ ধামে। অবশেষে চলে এলাম সেই বহু আকাঙ্ক্ষিত বদ্রীনাথ ধামে। দেখুন এক অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছে আজকে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আবহাওয়া, এটা কিন্তু আমাদের একটা এক্সট্রা পাওনা। আবহাওয়া তো কারোর হাতে নেই, কিন্তু দেখুন আমরা যখন বদ্রীনাথে প্রবেশ করছি, একদম মেঘমুক্ত নির্মল আকাশ আর খুব সুন্দর পরিবেশ। দেখা যাক বাবার দর্শন আমি কীরকম আমাদের হয়। আশা করি খুব ভালোই হবে। চলুন বদ্রীনাথ ধামে। দেখুন আমরা চলে এলাম আমাদের হোটেলের প্রায় সামনে। একটু এগিয়েই ডান দিকে আমাদের হোটেল, আর প্রথমেই দর্শন দিল নীলকণ্ঠ। অসাধারণ দৃশ্য, অসাধারণ। ঠিক দেখুন এই যে পেছনের যে পর্বতগুলি রয়েছে তার একদম বাঁ দিকেরটা হচ্ছে নীলকণ্ঠ, নীলকণ্ঠের চূড়া। একদম বাঁ দিকে লেফটে এটাই কিন্তু নীলকণ্ঠ। খুব সুন্দর, অসাধারণ পরিবেশ। আজকে আমাদের এই বেড়ানো কিন্তু সার্থক হয়ে গেল, কারণ বদ্রীনারায়ণে প্রবেশ করতে না করতেই আমরা কিন্তু নীলকণ্ঠের দর্শন পেয়ে গেলাম। আর সব থেকে মজার কথা, ঠিক নীলকণ্ঠের উল্টো দিকেই কিন্তু আমাদের এই হোটেল। একদম কিন্তু এখান থেকে নীলকণ্ঠের ভিউ খুব ভালোভাবে দেখা যায়। তাই আশা করি কাল সকালেও আমরা নীলকণ্ঠের খুবই সুন্দর দর্শন করতে পারব। ফার্স্ট লুক চলে এলাম, 10 মিনিট হলো। এখানে আমার হোটেল, অসাধারণ পরিবেশ। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। দেখুন বদ্রীনারায়ণের মন্দির, তার সঙ্গে গগনচুম্বী পর্বত। প্রথমে হোটেলে মালপত্র রেখেই কিন্তু আমরা ওই গাড়িতেই বেরিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। অর্থাৎ মন্দিরের ভেতরের যে পুজো দেওয়ার ব্যাপারটা আমরা আজকেই কিন্তু প্রথমেই করে ফেলবো, এটাই ঠিক করলাম। তাই গাড়ি থেকে নেমে এবার একটু হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। দেখুন এই সামনে গাড়ি নামিয়ে দিয়েছে আমাদের, আর এইটা রাস্তা, এইটা দিয়ে সোজা নেমে যাচ্ছি আমরা এখন সোজা মন্দিরের উদ্দেশ্যে। চললাম এখন আমরা বদ্রীনারায়ণের মন্দির দেখতে।
মন্দিরে ঢোকার রাস্তায় কিন্তু সমস্ত পুজো দেওয়ার সামগ্রীও বিক্রি হচ্ছে, এবার তার সঙ্গে কিন্তু এখানে একটা ছোটোখাটো বাজার বসিয়ে ফেলেছে বলতে পারেন। আজকাল সমস্ত জায়গায় সমস্ত তীর্থক্ষেত্রেই কিন্তু এরকম মেলার মতো দেখা যায়। তাই বদ্রীনাথেও কিন্তু তার কিছু অন্যথা হলো না, সেই একই ব্যাপার, অর্থাৎ মন্দিরের রাস্তায় অর্থাৎ মন্দির ঢোকার আগে কিন্তু সেই দোকানপাট বাজার রয়েছে। এটাই একটু আমাদের মুশকিল হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে এই দোকানপাট এত বেড়ে যাচ্ছে যে মানুষের হাঁটাচলা করাও কিন্তু একটা খুব দুর্বিষহ হয়ে মন্দিরে যাওয়ার আগে দুদিকে বাজার দেখতেই ব্যস্ত। অনেকটাই নিচে মন্দির, নামছি দেখুন বদ্রীনাথ মন্দির, বদ্রীনাথ মন্দির। দেখুন সেই বদ্রীনাথ মন্দির, চারিদিকে অসামান্য সুন্দর লাগছে, অসামান্য সুন্দর দৃশ্য। এটা মন্দির ওইটা। অলকনন্দার ঠিক উল্টো পারে কিন্তু এই মন্দির, আর এই সামনে দেখুন নর আর নারায়ণের মাঝে কিন্তু সেই রয়েছে নীলকণ্ঠ, যদিও আমরা এখন দেখতে পাচ্ছি না কারণ এখন কিন্তু মেঘ এসে গেছে। যাই হোক, নীলকণ্ঠ তো আমরা প্রথমেই দর্শন করে নিয়েছি। এই দেখুন সেই অলকনন্দা, অসাধারণ লাগছে, একটা শান্ত ধীরে ধীরে বয়ে চলছে অলকনন্দা, যেটা কিন্তু আসলে গঙ্গারই আর একটা অর্থাৎ এইগুলো মিশেই একসঙ্গে গিয়ে গঙ্গা তৈরি হয়েছে, যেটা আমাদের কলকাতার ওপর দিয়ে গিয়ে সাগরে মিশেছে। এবার আমরা চললাম মন্দিরে। দেখুন খুব যে একটা ভিড় আছে তা নয়, কিন্তু ভালোই লাগছে। এই ডান দিকে ব্রিজ, এই ব্রিজটা অলকনন্দার ওপর দিয়ে ব্রিজ, এই ব্রিজ ক্রস করে কিন্তু আমরা চলে যাব। আমরা সোজা ওপারে গিয়ে আমরা কিন্তু মন্দিরে পৌঁছে যাব। চলুন, খুবই সুন্দর। দেখুন এই ব্রিজের ওপর দিয়ে পেরোচ্ছি, অসাধারণ পরিবেশ। ঠিক উল্টো দিকে কিন্তু দেখুন, উল্টো দিকে দূরে দেখা যাচ্ছে সেই বদ্রীনারায়ণের মন্দির। অবশেষে আমরা পুজো দেওয়ার লাইনে চলে এলাম। দেখুন এই সেই লাইন, খুব একটা বেশি লাইন অবশ্য ছিল না, কিন্তু মাঝে মাঝে নাকি শুনেছি এই লাইন প্রায় মানাগ্রাম অবধি চলে যায়। কিন্তু আমাদের কপাল ভালো যে আমাদের কিন্তু খুব একটা বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। দেখুন লাইন এগুচ্ছেও ভালো। আমরা এগিয়ে চললাম ধীরে ধীরে সেই মন্দির দেখার জন্য, যে জন্য এত দূরে আসা, এত কষ্ট করা। আশা করছি আমাদের সেই স্বপ্ন আজকে সার্থক হবেই। আর দেখুন এই অলকনন্দা নদীর দুদিকে কিন্তু এই পুরো বদ্রীনাথ ধামটা রয়েছে, অর্থাৎ পুরো বদ্রীনাথ কিন্তু এই অলকনন্দার দুপারেই কিন্তু রয়েছে। খুব ভালো লাগবে এই সমগ্র জায়গাটা, খুবই ভালো পরিবেশ। আমরা এগিয়ে চললাম পুজো দেওয়ার জন্য। এগিয়ে যাচ্ছি, দেখুন বিরাট লাইন, অনেক পেছন থেকে লাইন দিয়ে আসছে। পেছনে অনেক লাইন আছে। শীতল জল বইছে, সামান্য সৌন্দর্য।
রাখলাম, চললাম। আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সঙ্গে বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখুন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছেই এসে যাবে। চলে এসছি, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। और एक साल लेके जाओ ये साल लेके ছোট 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 অবশেষে হাজির হয়ে গেলাম মন্দিরের মেন গেটের সামনে। অর্থাৎ এই গেটটা এখন বন্ধ আছে, এইটা খুলবে আর আমরা কিন্তু প্রবেশ করব। খুব সুন্দর দেখুন এখানকার পরিবেশ। সবাই এখন একটু সেলফি তুলে নিচ্ছে, কারণ এই সুযোগ তো আর বারবার আসবে না, নাহলে আবার আপনাকে লাইন দিয়ে কিন্তু এখানটায় আসতে হবে। তো দেখুন, এই দেখুন মন্দিরের গেট এখনও খোলেনি, চত্বর থেকে এবার খুলবে। সমস্ত পরিবেশ আমরা দেখাচ্ছি। মন্দির খুললো, মন্দির এবং বদ্রীনারায়ণের দর্শন করে আমরা ভেতরের একটু ছবি তুললাম। বদ্রীনারায়ণের মূল মন্দিরে কিন্তু কোনো ছবি তোলা যাবে না, তাই এই বাইরের অংশটুকু কিন্তু আমরা ক্যামেরাবন্দি করলাম। আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু বাইরের অংশটা, অর্থাৎ গেটের ভেতরে। এই দেখুন, এই সামনে এইটার ভেতরে কিন্তু আসল মূর্তি রয়েছে, ওখানে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আমরা এই বাইরে থেকে যতটা পারা যায় একটু ছবি আপনাদের দেখাবো। বদ্রীনাথ ধাম, দেখুন বদ্রীনাথ মন্দিরের ভেতর রয়েছে মন্দিরে। মন্দির দেখে আমরা কিন্তু এবার চলে এলাম বাইরে তপ্ত কুণ্ডতে, অর্থাৎ যে উষ্ণ প্রস্রবণ এখানে রয়েছে সেখানে। এখানে কিন্তু অনেকে পিণ্ডও দান করে। এই জল আমরা মাথায় ঠিকিয়ে আমরা আমাদেরকে পবিত্র করলাম। তারপর আমরা আবার এগিয়ে চললাম এখন আমাদের হোটেলের দিকে, কারণ সেই সকালবেলা কিন্তু আমরা রুদ্রপ্রয়াগ থেকে বেরিয়ে এসেছি। তো এখনও কিন্তু আমাদের কোনো ব্রেকফাস্ট বা খাওয়া দাওয়া হয়নি। মন্দিরের পুজো দিলাম এবং পুজো দিয়ে আমরা ব্রেকফাস্ট করব, সেই জন্যই কিন্তু আমরা ইচ্ছা করেই করিনি। তাই চলুন এবার একটু হোটেলে ফিরে। সন্ধ্যেবেলা আমরা এখানটায় রয়েছি, চা খেলাম। এখানে একটি দোকান রয়েছে শতপ্রকাশ পুরোহিতে। তো বুঝতেই পারছেন প্রচুর ঠান্ডা, -2 ডিগ্রি। তো এই ঠান্ডাতে আমি রয়েছি। সামনে আমার চায়ের দেখুন, জয় নারায়ণ। উনি এখানেই থাকেন, তবে বাংলা ভালো বললেন, মোটামুটি বাংলা বলেন। এবং তারপর যখন ইয়ে হয়ে যাবে নিচে নেমে যাবে, এবং নিচে নেমে গিয়ে তখন কোথায় থাকেন জানো? নন্দপ্রয়াগেও থাকবেন। হ্যাঁ, এই দোকানটা শুদ্ধ উনি নিয়ে চলে যাবেন কোনো সেফ প্লেসে রেখে, আবার 6 মাস পরে উঠে আসবেন। দেখুন এই ছোট্ট জায়গায় উনি থাকেন, সবকিছু এখানে করেন। হ্যাঁ, তো সাধুপ্রকাশ জি, খুব ভালো লাগলো আপনার সঙ্গে ব্লগ করে। সুন্দর চা এখানে খেলাম আমরা, দারুণ চা খেলাম, প্রচন্ড ঠান্ডা, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেখুন এই সামনেই মন্দিরে আমরা নামবো,
সন্ধ্যেবেলায় দেখার জন্য। আচ্ছা, এখন খাওয়া হবে আমাদের দারুণ কেশর দুধ এবং সুন্দর হ্যালো খাচ্ছি, ভালোই লাগবে মন্দিরে ঢুকতে ঢুকতে। সন্ধ্যেবেলায় আমরা এখন বদ্রীনাথের মন্দিরে এসেছি। দেখুন সন্ধ্যেবেলার ভিউ, দেখুন বদ্রীনাথের সন্ধ্যেবেলার ভিউ। প্রচন্ড ঠান্ডা, মাইনাস টেম্পারেচার। সবাই চলে যাচ্ছে। आपके दर्शन के लिए वैसा हट वाला है ना, राइट वाला। খুব সুন্দর। এটা দেখা না হলে জীবন সার্থক হবে না। আপনারা সবই দেখবেন এই মন্দিরের দৃশ্য, অপূর্ব দৃশ্য, অপূর্ব। एकदम से मैं उतरा था ना, एक बार वहाँ से मेरी की बस में गई थी। अभी हनुमान में आए দেখুন সন্ধেবেলায় আমরা চলে এসেছি বদ্রীনাথজির মন্দিরের সামনে। আলোকিত এই মন্দির একটা আশ্চর্য পরিবেশ সৃষ্টি করেছে। তো সত্যি মানে আমাদের কিন্তু এই ভ্রমণ সার্থক। পরের দিন সকাল সকাল উঠলাম, ভাবলাম যদি আবার নীলকণ্ঠ দেখা যায়, কিন্তু বিধি বাম, দেখুন নীলকণ্ঠ মেঘে ঢাকা, ঠিক এই জায়গাতেই দেখা যায় নীলকণ্ঠ। তাই কিছু করারও নেই, এটা তো প্রকৃতির হাতে। তাই নীলকণ্ঠ দেখতে না পেয়ে মনটা খুবই খারাপ হয়ে গেল। বললাম দর্শন আর করতে পারবো না, প্রচুর ভিড় আছে। আজকেও আমরা চললাম আর একবার বদ্রীনারায়ণের দর্শন। তাই সকাল সকাল উঠে চললাম আবার দর্শন করতে। গতকালকে তো আমরা পুজো দিয়েছি, তবুও আজকে আমরা আর একবার দর্শন করব, কারণ আজকে আমরা এখান থেকে ফিরে মানাগ্রাম থেকে আমরা কিন্তু আজকেই ফিরে যাব। তাই এই সুযোগ তো আর ছাড়া যায় না, আবার কবে আসবে, তাই আবার মন্দিরের উদ্দেশ্যে চললাম। নীলকণ্ঠ পাহাড়ের ওপর এখন দেখুন এইখানেই দেখা যায় কিন্তু, দেখুন নীলকণ্ঠ কিন্তু এখন মেঘে ঢাকা রয়েছে। তাই নর আর নারায়ণের মাঝে কিন্তু নীলকণ্ঠ পর্বতের দর্শন পেলাম না। আর তপ্তকুণ্ডুর ধোঁয়ায় দেখুন কীরকম। সকালবেলা ভিড় আছে। आज बड़ा मंदिर है यहाँ पे। স্নোফল হচ্ছে, দেখুন স্নোফল হচ্ছে এই মুহূর্তে। আজ আমাদের ফিরে যাবার পালা, আর আজকেই পেয়ে গেলাম আমরা কিন্তু স্নোফলস। দেখুন এখন স্নোফলস কিন্তু হচ্ছে, আর ওয়েদার তো একদম ক্লাউডি। কিন্তু আমাদের তো এখন মানাগ্রাম যেতে হবে,
কারণ মানাগ্রাম থেকে আমরা সোজা ফিরে যাব। তো এর মধ্যেই আমরা কিন্তু স্নোফলসও পেয়ে গেলাম। এটা একটা ভাগ্য আমাদের, খুব ভালোই বলতে পারেন, কারণ সবসময় যে স্নোফলস পাওয়া যাবে তা তো আর নয়, কিন্তু আজকে আমরা কিন্তু সেই স্নোফলস পেয়ে গেলাম। ওয়েদার তো খুবই খারাপ। আমরা বদ্রীনাথ থেকে বের হয়ে যাচ্ছি, হোটেল ছেড়ে দিচ্ছি, মানিসা গেস্ট হাউস। ঠিক আছে, ঠিক আছে। মানিসা প্রচুর স্নোফল হচ্ছে, দেখুন। বদ্রীনাথে খুব জ্যাম হয়ে যাচ্ছে, দেখুন। এত ঠান্ডা তো লোকের ভ্রমণের কোনো শেষ নেই, যদি আমরাও এসেছি। স্নোই ওয়েদার এখন রয়েছে, চারিদিকে ছোট ছোট বরফ পড়ছে। ওই উপরে রাস্তাটা বর্ডার রোড, তারপর চায়না শুরু হয়ে যাবে। আমরা এখন মানাগ্রামে চললাম। বদ্রীনাথের মন্দির থেকে মানাগ্রাম খুবই কাছে, মাত্র 3 কিলোমিটার হবে হয়তো। তাই আপনারা কিন্তু যদি পারেন তো হেঁটে হেঁটেও কিন্তু মানাগ্রাম চলে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আমরা যদিও গাড়িতেই এসেছি, কারণ আমরা তো আজকে এই গাড়িতেই মানাগ্রাম দেখে আমরা সোজা ফিরে যাব। তাই হোটেল থেকে তো অলরেডি চেক আউট করেই চলে এসেছি। দেখুন, চলে এলাম মানাগ্রাম। আর ওই নিচে চলছে দেখুন সরস্বতী নদী, কারণ মানাগ্রামই কিন্তু সরস্বতী নদীর উৎপত্তিস্থল। অর্থাৎ আমরা যে বইয়ে পড়েছি অন্তঃসলীলা সরস্বতী, সেটা কিন্তু এই লাস্ট ইন্ডিয়ান ভিলেজ অর্থাৎ মানাগ্রাম থেকেই তার উৎপত্তি হয়েছে। চলুন আপনাদের সেই সরস্বতী নদীর উৎসস্থলও কিন্তু দেখাবো। আপাতত আমরা পার্কিংয়ে গাড়ি রেখে আমরা হাঁটতে হাঁটতে চললাম মানাগ্রামের যা যা দ্রষ্টব্য, যা যা জিনিস আছে সেগুলো দেখতে। এই মানাগ্রামে কিন্তু বেশ কিছু দ্রষ্টব্য জিনিস রয়েছে, যেমন রয়েছে ভীমপুল, আর এই ভীমপুলও আমি আপনাদের দেখাবো। মানাগ্রাম প্রচুর ঠান্ডা। সুন্দর পরিবেশ। মানাগ্রামের দোকানে আমরা এখন ব্যাস গোয়ার দিকে হাঁটছি, 800 মিটার দূর। আমরা এখন মানাগ্রামের পথে। ব্যাস গোয়া যাব, 800 মিটার দূর।
অবশেষে আমরা চলে এলাম ব্যাস গুহাতে। এই ব্যাস গুহা একটি প্রাচীন গুহা, যেখানে ঋষি বেদব্যাস মহাকাব্য মহাভারত রচনা করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তাই এটি কিন্তু হিন্দুদের কাছে একটি অতি পবিত্র জায়গা। আমরা সেই ব্যাস গুহা দর্শন করলাম। দেখুন ব্যাস গুহা। এবার ব্যাস গুহা দর্শন করে আমরা এগিয়ে চললাম ভীমপুল দর্শন করার জন্য। নিচে নদীর গর্জন শুনতে পাচ্ছেন। ওইখানে আমরা যাবো একদিন। মাতা সরস্বতীর এই মন্দিরটি সত্যি ভীষণ ভীষণ সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর মায়ের মূর্তিটি। এত সুন্দর সরস্বতীর মূর্তি কিন্তু খুব কমই দেখা যায়। অসাধারণ এই মূর্তিটি আমরা দর্শন করলাম, এবং এই মূর্তি দর্শন করে আমরা এবার আমাদের তো ফিরে যাওয়ারই পালা। তো একবার দেখে নিলাম আমাদের সেই উৎপত্তি স্থল, অর্থাৎ সরস্বতী নদীর উৎপত্তি স্থল, অন্তঃসলীলা সরস্বতী নদী। দেখুন কীরকম খরস্রোত এখানে, কিন্তু এই সরস্বতী নদী উৎপত্তি স্থল আমরা দর্শন করলাম। এবার তোমাদের ফিরে যাওয়ার পালা। তাই দেখুন এই স্বর্গরোহিণী পথ, এই স্বর্গরোহিণী পথ ধরে আর আমরা এগোইনি। যদি আমরা পরে কোনো দিন আসি তাহলে আবার আসব। তাই আজকের পর্ব এখানেই শেষ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগ অভিজিৎ ট্রাভেলগ।